আগরতলা মর্নিং গ্রুপের উদ্যোগে সম্প্রতি রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিগত ৬ বছর ধরে এই কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। শুধুমাত্র গাছ লাগানো নয়, গাছকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করছে তারা। তারই সঙ্গে সমাজকে সবুজে রাখার বার্তাও দিচ্ছেন তারা। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে মর্নিং গ্রুপের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন। আমার নাম কাবেরী দত্ত। আমি আজকে এখানে মর্নিং গ্রুপে এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো এখানে আমি সবসময় আসি না, আজকেই মোটামুটি প্রথম আসা। তো সবার থেকে যা শুনলাম 2018 সাল থেকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আগে যেই গাছগুলো লাগানো হয়েছে দেখলাম, খুব ভালো লাগলো, বেশ বড় হয়ে গেছে। তো আজকেও সেই রকম প্রতি বছরের ন্যায় অনেকগুলো গাছ আমরা লাগানোর কর্মসূচি নিয়েছি। আজকে থেকে শুরু হয়েছে, বেশ কয়েকদিন ধরেই প্রকল্প চলবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিশু বিহার স্কুলের সামনে যারা মর্নিং ওয়াক করি, সেই মর্নিং ওয়াকের একটা গ্রুপ আমাদের আছে। সেই গ্রুপের তরফ থেকে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করছি। তো এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা গত 2018 সন থেকে স্টার্ট করেছি। এখানে আমরা যারা গ্রুপের মেম্বার আছি, সবার সার্বিক সহযোগিতায়, আন্তরিক সহযোগিতায় আমরা এই কর্মসূচি শুরু করেছি। এবং আমরা প্রতি বছর, শুধুমাত্র ওই যে করোনার বছরটা বাদ দিয়ে, প্রত্যেক বছরই আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি করি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শুধু বৃক্ষরোপণ করেই শেষ নয়, তার যে পরিচর্যা এবং এই গাছগুলিকে বাঁচিয়ে রাখা, এগুলির উপরেই আমাদের গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। লাগানোর চাইতেও এই গাছগুলিকে বাঁচিয়ে রাখা, যার জন্য আমরা যতগুলো গাছ এখন অবধি লাগিয়েছি তার 90% গাছ আমাদের বড় হয়েছে। কোনোটা গাছে ফুল ফুটছে, কোনোটাতে ফল এসছে, কোনোটাতে ছায়া দিচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের এখানে এই বৃক্ষরোপণ কর্মসূচির একটা বিশেষ দিক। পরিবেশের সুস্থ রাখতে গাছ তো লাগাতে হবে, পাশাপাশি যেমন ধরুন আমাদের যে প্লাস্টিক আছে না, প্লাস্টিকের ইউজ, এইগুলোকেও আমরা বর্জন করতে হবে। তো গাছ লাগানো একটা বিশেষ পদক্ষেপ। এই পদক্ষেপকে ভালো রাখতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালে হবে না। আমরা অনেক সময় বৃক্ষরোপণ উৎসব করে একটা গাছ লাগিয়ে দিলাম, কিন্তু তার যে পরিচর্যা, সেটা সব সময় আমাদের নজর রাখতে হবে এবং এটা দৈনন্দিন একটা কাজের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা গাছকে পরিচর্যা করব। পরিচর্যা না করলে গাছ লাগিয়ে লাভ নেই। না, আমারও উনি যা বলছে সব ঠিকই বলছে। এই গাছ লাগালে আমাদের অক্সিজেন বেশি পাই, আমাদের খুব উপকার হয়। গাছ যাতে সবাই লাগাতে পারে সেই প্রচেষ্টাটা রাখতে হবে সবার মধ্যে। পরিবেশ এখন দিন দিন হারিয়ে যাচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলছে। চতুর্দিকে আমাদের গাছ বৃক্ষ যেভাবে গাছের ধ্বংস করা হচ্ছে, তারকে পরিবেশ সুস্থ রাখতে গেলে আমাদের বৃক্ষরোপণ করা চালিয়ে যেতে হবে। সবসময় আমাদের চালিয়ে রাখবো, এই প্রতিজ্ঞা আমরা করছি। বিগত 6 বছর যাবতীয় আমরা এই কাজের সঙ্গে যুক্ত। আমি আশা করি আমরা যে উদ্যোগ নিয়েছি, সারা আগরতলাবাসী এই উদ্যোগে সামিল হবেন এবং সবাই চেষ্টা করবেন এই জুন মাসে, অর্থাৎ এই বর্ষার সময় যেন আমাদের মধ্যে এই গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি পায়।
তা তো ঠিক আছে, কিন্তু বাড়িতে এসি লাগিয়েছেন তো? এসি লাগাতেই হবে, কারণ যেহেতু দেখছেন যে চারিদিকেই যেভাবে গরম বাড়ছে, এখনই আমাদের কয়টা এসি লাগিয়েছেন? এসি তো আমাদের দুটো এসি লাগানো আছে অলরেডি। দুটো কি একসাথে চালান? হ্যাঁ, মোটামুটি চালাতেই হয়। তাহলে আবার গাছ লাগাচ্ছেন? হ্যাঁ, ওই জন্যই তো এসি না লাগানোর জন্যই তো আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যেন না করা হয়, মানে এসি না লাগানো হয়, ওই জন্যই তো গাছ লাগানো হচ্ছে। পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে, এতে আমরা এই বছর থেকে আগামী বছর আরও বাজে অবস্থা হবে এই ধরনের আশা করছি। কারণ এই যে আমরা গাছ লাগাচ্ছি তার মূল কারণ হচ্ছে আমরা শুধু এই জায়গার জন্য না, স্কুল আছে, অনেক গার্জেনরা আসেন, তারাও যেন উদ্বুদ্ধ হন। প্রত্যেকের জায়গাতে, বাড়িতে অনেক জায়গা আছে, প্রত্যেকের বাড়িতে যদি আমরা একটা দুটো করে গাছ লাগাই, তাহলে যে কথাটা বলছেন এসি কম লাগবে। পরিবেশ যেহেতু আমরা দুটো গাছ লাগালে হবে না, সারা ত্রিপুরা, ভারতবর্ষ, সারা পৃথিবীতে লাগবে। তো এটা আরও হোক, মানুষকে এনকারেজ করা, এটা আমাদের উদ্দেশ্য আর কি। পরিবেশের শুধু ত্রিপুরা রাজ্যেই গরম বাড়েনি, সারা ভারতবর্ষে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। যেভাবে বরফ গলছে, আগামী দিনে অনেক জায়গায় জলের তলায় চলে যাবে, কারণ এই তাপমাত্রার জন্যই। সেই জন্য পরিবেশকে রক্ষা করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। আমরা যারা মর্নিং ওয়ার্কে যারা আছি, আমরা 2-4টা গাছ লাগালাম হবে না, আমাদের রাজ্যবাসীও এইভাবে প্রত্যেকটা জায়গাতে গাছ লাগিয়ে এই ভারসাম্যকে রক্ষা করতে হবে। এটা সমাজের এবং দেশের সকলের, সারা পৃথিবীতেই সবাই এগিয়ে আসতে হবে। আমরা এইখানে একটা অনুষ্ঠান করা হয়েছে, আপনারা কাভারেজ করছেন, তার উদ্দেশ্য একটাই যে সারা রাজ্যে প্রত্যেকটা গ্রাম, ব্লক, পঞ্চায়েত সব জায়গায় যেন এই ধরনের কর্মসূচি নিয়ে আমাদের এই সুন্দর ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করতে পারি এবং যে উষ্ণতা বাড়ছে সেটার থেকে আমরা রক্ষা করতে পারি। ভারতবর্ষের যে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই ভারসাম্যটাকে যদি সমতার বজায় রাখতে হয়, তাহলে আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং টেম্পারেচারও কমাতে হবে, বৃষ্টিও হতে হবে। তো যার ধরনে আমাদের গাছ লাগানোটা আমাদের খুব জরুরি এবং সবাইকে আমরা বলবো যে সবাই যাতে বাড়িঘরে গাছ লাগায়। আমরা মর্নিং ওয়াক ক্লাবের পক্ষ থেকে আমাদের পূর্ববর্তী যাদের থেকে আপনারা শুনেছেন যে আমরা কবে থেকে করছি, হ্যাঁ সত্যি আমরা এখানে গাছ লাগাচ্ছি গত 6 বছর ধরে। আমাদের এখানে আমরা 100 গাছকে এখন অবধি আমরা ঠিকঠাকভাবে রাখতে পেরেছি। কি গাছ লাগাচ্ছেন? আমরা এখানে ফল গাছ লাগাচ্ছি, যেগুলো বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। কিছু গাছ আছে যেগুলো দেখতে খুব সুন্দর এবং ভালো ছায়া দেয় এবং পাখিকে তার একটা বাসস্থান তৈরি করে দেয়, এরকম গাছ আমরা লাগাচ্ছি। তো আমি আপনাদের দূরদর্শনের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে আগরতলা শহরের মধ্যে আমরা যারা থাকি, আমরা অনেকটাই ইট কাঠ পাথরের মধ্যে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে যদি আমরা প্রত্যেকে 2টো করেও গাছ লাগাই, মোটামুটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 5 লক্ষ লোক আছে। যদি 2টো করেও আমরা গাছ লাগাই, তাহলে আমাদের 10 লক্ষ গাছ আগরতলাতেই হয় এবং খুব সুন্দর একটা গ্রিন পরিবেশ আমাদের আগরতলাতে তৈরি হয়। তো আমি আশা করব আপনাদের মাধ্যমে সবাই 2টো গাছকে লাগিয়ে সেটাকে মেনটেন করা খুব কঠিন কাজ না। আমরা এখানে যে গাছগুলোকে রেখেছি, আমরা কিছু করি না, রোজ দিন আমরা যাওয়া আসার সময় দেখি যে গাছগুলো ঠিক আছে কিনা। কিচ্ছু করতে হয় না, গাছ লাগিয়ে দিলে গাছ নিজের থেকেই বড় হয়, তাকে কোনো খাওয়া দিতে হয় না, কোনো কিছু করতে হয় না। তো আমাদের প্রত্যেকের মাধ্যমে 2টো করেও যদি আমরা গাছকে পরিচর্যা করি, 3 বছরের মধ্যে গাছগুলো মানুষকে ছায়া দেওয়ার মতো একটা অবস্থায় চলে আসে। আমার প্রতি বছর যেমন আমার এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারি, সবার কাছে অনুরোধ রইল এই বছর যেমন আগামীবারও যেমন এরকম দিনে আমরা মিলিত হয়ে সবাই যেমন কাজগুলো করতে পারি। গাছ শুধু 1-2জন লাগালে হবে না, প্রতিটি লোকে সারা পৃথিবীব্যাপী এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য আমরা জানি যে সিজন চেঞ্জ হয়ে গেছে, সমমতন সিজনগুলো আসে না, সব কটা একসঙ্গে রাখার জন্য গাছই আমাদের একমাত্র উপায়, বাঁচার উপায়। গরমের দিনেই বিশেষ করে আমরা গাছের কথা মনে পড়ে, তখন গাছের শেল্টার, ছোট্ট একটা গাছের নিচে গিয়ে আমরা মাথা গুঁজি। তখনই আমাদের একটা নিজেদের মোটরসাইকেলটা বা নিজেদের গাড়ি, সাইকেল ওটা গিয়ে ওখানে রাখার, তখন গাছটার কথা মনে পড়ে। এমনি সারা বছর গাছটার কথা আমরা ততটা গুরুত্ব দিয়ে চিন্তা করি না। তো সেই জিনিসটাই
এখন থেকে সারা বছরের হিসেবে বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গাছ রোপণ করার অনুরোধ বা ওই পরিকল্পনা আমাদের করতে হবে। বায়ুমণ্ডলে এমন অবস্থা হবে যে তাপমাত্রা হয়তো এখন 50 ডিগ্রি অবধিও হয়েছে, এটা হয়তো 60 ডিগ্রি হলে মানুষের পক্ষে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। তার জন্যই আমরা এটা মাথায় রেখে আজকে না, আমরা বেশ কয়েক বছর আগে থেকে এটা চিন্তা করে আমরা এই উদ্যোগটা নিয়েছি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে 10ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয় হাপানিয়া মেলা প্রাঙ্গণের ইনডোর এক্সিবিশন হলে। আন্তর্জাতিক যোগা দিবস 2024-এর মূল ভাবনা ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ যোগা নিজের জন্য এবং সমাজের জন্য। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সমবায় সংখ্যালঘু উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা প্রদীপ কুমার দেব সহ অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সেখানে অংশগ্রহণ করেন। কলেজ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা এই যোগ প্রদর্শনীতে যোগ দেন এবং তারই সঙ্গে রাজ্যের সকল স্তরের আরক্ষা দপ্তরের কর্মীরা ও নানা প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীর কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যোগা দিবস সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, যারা আমাকে দেখছেন আজকে এই শুভ সকালে, সবার কাছে অনুরোধ করব, যোগাটা শুধু 21শে জুন নয়, যোগাটা প্রত্যেক দিন প্রতিনিয়ত যেন আমাদের জীবন সঙ্গে হয়, প্রত্যেক দিন যেন একটু সময় বার করে আমরা যোগাটা করি। শরীরচর্চার নামে অনেকগুলো আজকাল বিভিন্ন সেন্টার তৈরি হয়েছে, কিন্তু সেখানে কৃত্রিম ওষুধ, বিভিন্ন প্রোটিন পাউডারের মাধ্যমে, আমি বলবো না আমি এক্সপার্ট নই, তারপরও মনে হয় যেন আমাদের একটা সংখ্যাটা দিন দিন বেড়ে চলছে, হাই প্রেশার বা বিভিন্ন ডায়াবেটিস রোগীদের। আমরা চাই এই যে আদি পরম্পরা, হাজারো বছর ধরে যে পরম্পরাটা আমাদের শরীর এবং মনকে ভালো রাখার যে ব্যবস্থা, এটা 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রসংঘে যখন বলেছিলেন যে এটাকে যোগ দিবস পালন করা হোক, এবং গোটা পৃথিবীতে 177টা দেশ ওই সময় একসঙ্গে সেটাকে গ্রহণ করেছে। আজকের দিনে আমরা ত্রিপুরাতে দাঁড়িয়ে, ছোট্ট রাজ্যে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা অনেকখানি এগিয়েছি। আজকের দিনে আমরা আমাদের স্পোর্টস সেটাকে সামিল করেছি। আমরা কিছুদিন আগে ইউনিভার্সিটি গেম হয়েছে, গোটা দেশ থেকে অনেকগুলো ইউনিভার্সিটি সেখানে ভাগ নিয়েছে, আমাদের রাজ্য সেখানে দ্বিতীয় হয়েছে। স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে জাতীয় স্তরে যতগুলো টুর্নামেন্ট হয় আমরা প্রত্যেকটা জায়গায় গোল্ড, সিলভার, ব্রোঞ্জ জিতে আসছি। তো আমরা খেলাধুলাতেও সেটাকে সামিল করেছি। আমাদের যে কোচিং সেন্টার সেখানেও আমরা যোগাকে সামিল করেছি। আমরা প্রত্যেকটা যোগা সেন্টারই সেখানে রয়েছে। আমাদের রাজ্যভিত্তিক একটা যোগা সেন্টার রয়েছে এনআরসিসিতে। তো আমরা বলবো যে সবাই এগিয়ে আসুন এবং আমরা দৈনন্দিন জীবনে, ব্যস্ততম জীবনেও যেন একটু সময় বের করে যোগাকে দেই, তাহলে আমরা আমাদের সোসাইটি সুস্থ থাকবে। পদ্মশ্রী দীপা কর্মকার এই সম্পর্কে বলেন, খুব আনন্দিত যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে আমরা সবাই শুধু আজকের দিনে না, প্রত্যেক দিন যাতে নিজের জন্য আধা ঘন্টা টাইম বার করে ইয়োগা না শুধু এক্সারসাইজ করি, যদি আমরা ফিট থাকি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ফিট থাকে। আমি চাই আমাদের সাথে আমাদের আগামী দিনের ইন্ডিয়াও যাতে ফিট ইন্ডিয়া হয়ে ওঠে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, যোগা দিবস পালন করছি। এই উপলক্ষে এখানে বিভিন্ন সংস্থা, স্কুল এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে ডিগনিটারিজ এবং অফিসিয়াল সহ ছাত্রছাত্রী সহ প্রায় 3000-এর মতো সমাবেশ আমরা এখানে আয়োজন করেছি। তো এই সমাবেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের এই যোগা দিবসের উদ্বোধন করবেন, সঙ্গে অন্যান্য ডিগনিটারিরা থাকছেন।
আমাদের ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকছেন। তো এই যে আন্তর্জাতিক যোগা দিবস পালনের এই বছরের যে থিম সেটা হচ্ছে যে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের জন্য যোগা এবং সমাজের জন্য যোগা, এই থিম এই বছরের জন্য আছে। এই বছর এই যোগা দিবসের যে তাৎপর্য রয়েছে, অন্যান্য বছরও যেটা থাকে সেটা হচ্ছে যে নিজে যোগার অভ্যাস করা, যোগার মাধ্যমে আমাদের শরীর, মনন এবং আমাদের একাগ্রতা বাড়ে। ছাত্রছাত্রীদের সেটা উপলব্ধি করা দরকার, তাদেরকে শেখানো দরকার, বাড়ি থেকে সেটা হওয়া দরকার আছে। আপনারা জানবেন যে এই বছর যে যোগা দিবস 2015 সাল থেকে এটা শুরু হয়েছে। 2014 সালে 27শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রসংঘে এই বিষয়টা নিয়ে যাওয়া হয়েছিল। তখন থেকে এটার গুরুত্ব উপলব্ধি করে রাষ্ট্রসংঘ ডিক্লেয়ার করেছে যে আন্তর্জাতিক যোগা দিবস। সুতরাং আজকের এই যে যোগা দিবস শুধু ভারতে নয়, এটা আন্তর্জাতিক স্তরেও পালিত হচ্ছে, বিভিন্ন দেশে পালিত হচ্ছে। যোগাভ্যাস আমাদের যেহেতু শরীর এবং মনকে সুস্থ রাখে, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এটা গুরুত্ব বেড়ে গেছে। সুতরাং ভারতীয় যে সংস্কৃতি রয়েছে, আমাদের এই যে সংস্কৃতি, এটা বৈদিক যুগ থেকে চলে আসছে। সেই যুগ থেকে ধারাবাহিকভাবে এখনও আমরা যোগাভ্যাস করি এবং যোগাভ্যাসের সাথে সাথে আমাদের প্রাণায়াম ইত্যাদিও করা হয় এবং ধ্যান ইত্যাদিও করা হয়, সেটাও সহায়তা করে। যোগ হচ্ছে একটা সংযোগ স্থাপন করা, শরীর মনকে সংযত করে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনই হচ্ছে যোগ, সংযোগ স্থাপন করা। হাপানিয়া ইনডোর এক্সিবিশন হলে 10ম আন্তর্জাতিক যোগা দিবস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী, সমবায় মন্ত্রী, বিধানসভার উপাধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা। যোগা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তব্যে বলেন, যোগা দিবস আমরা এই কারণে, যোগা শুধু এখানে কসরত করার বা ব্যায়াম করা না, আমাদের নিজেকে জানা, হু এম আই, আমি কে, সেটা কিন্তু আমরা না জেনে আমরা অন্যদিকে ধাবিত হই। এবং এই যে যোগার মাধ্যমে, অর্থাৎ যোগ, আমাদের মাইন্ড, আমাদের বডি এবং আমাদের যে মন, সব মিলিয়ে আমাদের শারীরিক, ইন্টেলেকচুয়াল সব প্রকার যে যোগাযোগ, সেটা যোগাযোগ বিষয়টাই হচ্ছে যোগা। এবং আমাদের মুনি ঋষিরা আমাদের বহু বছর ধরে পরম্পরা, আমি যেটা বললাম, আমাদের সাধু সন্তরা সেই যোগা করত। এখানে যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা এবং নিজেকে চেনা, এবং এখানের এইবারের যে স্লোগান সেটা রেখেছে যে যোগা ফর ইউরসেলফ অ্যান্ড ফর দ্য সোসাইটি। নিজে যদি আমি যোগার মাধ্যমে নিজেকে যদি আমি চিনতে পারি, নিজের যে চেতনা শক্তি যদি বাড়াতে পারি, সেটা নিজের জীবন হবে, আলটিমেটলি সোসাইটির জন্য সেটা লাভ হবে। এরপর শুরু হয় সমবেত যোগ প্রদর্শনী। এই যোগ প্রদর্শনীর পরিচালনায় ছিলেন যোগা প্রশিক্ষক রঞ্জন কুমার পাল। सभी अपना मन अपने नाक के ऊपर रखें, अर्थात आपका सांस प्रश्वास चलता है नाक से, उसका पर ध्यान रखें, उसको अनुभव करें। आँख बंद करें, हम इस प्राण को जानें, प्राण को जैसे हम एक साथ। 10ম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এই উদযাপনের অঙ্গ হিসেবে বীরবিক্রম মেমোরিয়াল কলেজে 13 ব্যাটালিয়ন ত্রিপুরা এনসিসির পক্ষ থেকে যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়। बीबीएमसीर एएनओ लेफ्टिनेंट सुमित कुमार जानान, बोले थे इसमें जो 8 स्टेप है, जमा, नियम, आसन, प्राणायाम, प्रत्याहार, ध्यान, धारणा, समाधि, इसके बेसिकली कैसे एक कैडेट फिजिकली और मेंटली
हेल्दी रहेंगे। उसके बारे में हम लोग का ये योगा डे जो इंटरनेशनल योगा डे है, ये सिर्फ इंडिया में नहीं है, सारा इंटरनेशनली इसको सेलिब्रेशन आज के डेट में किया जाता है। और जाति संघ ने उसको इंटरनेशनल योगा डे के हिसाब से 2014 में उसको मान्यता दिया है। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी के जो इनिशिएटिव है उसकी वजह से आज हमारा जो एनसीसी कैडेट है, हम लोग, मेरा ये आज के डे में ये मैसेज है कि योगा सिर्फ एक दिन नहीं, हम लोग उसको एक लाइफस्टाइल के हिसाब से लेना पड़ेगा। এই অনুষ্ঠান সম্পর্কে কর্নেল সি রাজা শেখর বলেন, हम नॉर्थ ईस्टर्न रीजन एनसीसी की तरफ से यहाँ पे त्रिपुरा में तकरीबन 1650 एनसीसी कैडेट त्रिपुरा के हर डिस्ट्रिक्ट में, हर स्कूल कॉलेज में ये एनसीसी का पहल कर रहे हैं। यहाँ पे बीबीएमसी कॉलेज अगरतला में 500 बच्चे तकरीबन 14 स्कूल और कॉलेज से यहाँ पे इकट्ठे हुए हैं। हम लोग यहाँ पे योगा का प्रदर्शन करेंगे। जिसका नहीं लगता है पढ़ना तो कोई बात नहीं, आप जैसे कंफर्टेबल हो पड़े वैसा ही पढ़िए। ओम संगच्छेदं संयमनांसि जानतं भूभागं यथा पूर्वे संजानन उपासते संजानन उपासते। 13th ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে বার্ষিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এনএসআরসিসিতে। 10 দিন ব্যাপী চলবে এই শিবির। মোট 410 জন জেডিজেডব্লিউ ক্যাডেট রাজ্যের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেন। এ সম্পর্কে কর্নেল সি রাজা শেখর বিস্তারিতভাবে বলেন, एनएसआरसीसी के सामने खड़ा हूँ। हम यहाँ पे हमारा जो कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप 19 नॉर्थ ईस्ट रीजन की तरफ से यहाँ पे कंडक्ट कर रहे हैं नेशनल कैडेट कोर का। यहाँ पे टोटल जेडब्ल्यू और जेडी टोटल 410 कैडेट अलग अलग स्कूल त्रिपुरा की रीजन से यहाँ पे एकत्रित हुए हैं और ये लोग अगले 10 दिन तक अलग अलग विषयों में ट्रेनिंग लेंगे, जिसमें मिलिट्री ट्रेनिंग भी होगा, डिसिप्लिन और जितना भी मोटिवेशन और कॉम्पिटिशन्स करवाए जाएंगे उसमें ये बच्चे हिस्सा लेंगे। तो इनका प्रोग्राम यहाँ के अलावा जो सोसाइटी में दिग्गज लोग हैं उनको भी यहाँ पे बुलाया जाएगा मोटिवेशनल लेक्चर्स देने के लिए, ताकि ये बच्चे उनको सुन के प्रोत्साहन ले और अपने कल को, अपने भविष्य को उज्जवल करें। एंड मैं अपनी तरफ से ग्रुप कमांडर और एडीजी एनईआर की तरफ से सभी बच्चों को ऑल द बेस्ट कहना चाहूँगा। ये ट्रेनिंग कैंप एक अच्छा सुनहरा मौका है इनको अपना हुनर दिखाने के लिए। এই উপলক্ষে বার্ষিক প্রশিক্ষণ শিবিরের ইনডোর হলে আয়োজন করা হয় এক সেমিনারের। এখানে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার কপিল সুদ। एनसीसी इस समय इंडिया में जो स्ट्रेंथ है दैट इज 15 lakhs and this year it has been increased by 3 lakhs and the total strength of national cadet corps cadets like you in India will be 18 lakhs now. So definitely there is something good in NCC, that the popularity is there and every student wants to be part of NCC. What does that NCC gives you? आपने अपने सीनियर्स को देखा होगा एनसीसी कैडेट यूनिफॉर्म में अच्छे स्मार्ट लगते हैं, शायद इसलिए आपने भी एनसीसी ज्वाइन करने की सोची, लेकिन एनसीसी जो आपको देता है वो आपको ऐसे रियलाइज नहीं होगा अभी आप जो कर रहे हैं। आप सबको अपना एम और मोटो पता है। व्हाट इज द मोटो? व्हेन वाज एनसीसी एस्टैब्लिश्ड इन इंडिया? 1948। partition had just taken place, there were riots. So आपका एम क्या कहते हैं एनसीसी का? You read the book, आपको सिखाया गया what are the aims of NCC? To develop camaraderie, civil around, तो पढ़ा है सब? पढ़ना चाहिए, आपकी किताब में दिया हुआ है, आपकी प्रेसिंग में दिया, स्टार्टिंग की मोटो और एम से होती है। Then give you training to develop leadership skills,
in you, and lastly, to motivate you to join the armed forces. সফল ক্যাডেটদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। So what do you get to eat? অনুষ্ঠানের শেষ পর্বে ব্রিগেডিয়ার কপিল সুদ এক সাক্ষাৎকারে জানান, आज मैं ये अगरतला आया हूँ 13 त्रिपुरा बटालियन के कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप सीरियल 19 के उद्घाटन के लिए। एनसीसी कैडेट्स के लिए ये कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप अटेंड करना बहुत ज़रूरी है कि इससे उनकी एलिजिबिलिटी बन जाती है सर्टिफिकेट एग्ज़ाम देने के लिए। जैसा कि आपको मालूम है, कैडेट्स की ट्रेनिंग अपने इंस्टीट्यूशन, स्कूल या कॉलेज में उनके एएनओ द्वारा कराई जाती है, जो कि स्कूल और कॉलेज में इनको क्लासेस लेते हैं। साथ ही जो परमानेंट इंस्ट्रक्टर स्टाफ है आर्मी से, वो जाके इनको स्कूल और कॉलेजेस में वेपन और ड्रिल की ट्रेनिंग कराता है। लेकिन वो सब थ्योरेटिकल रहता है और यहाँ पर कैंप में आकर ये उन्हीं थ्योरेटिकल सब्जेक्ट्स की प्रैक्टिकल वे में यहाँ पर कैंप में आके करते हैं। यहाँ पर इनको फायरिंग, वेपन ड्रिल, पीटी और वेरियस लेक्चर्स कराए जाते हैं सब्जेक्ट एक्सपर्ट द्वारा, जैसे कि डिज़ास्टर मैनेजमेंट, साइबर सिक्योरिटी और वेरियस एस्पेक्ट्स जो डे टू डे लाइफ पे कैडेट्स के लिए बहुत ज़रूरी है। कैडेट्स के लिए एक भरपूर मिक्स ऑफ ट्रेनिंग बैग है, जिसमें उनके फिज़िकल फिटनेस, ट्रेनिंग, मोराल, मोटिवेशन, नेशनल इंटीग्रेशन के बारे में हर सब्जेक्ट को कवर किया जाता है। एंटरटेनमेंट के लिए इनके लिए स्पोर्ट्स की फैसिलिटीज़ प्रदान की जाती हैं और इनके कल्चरल एक्टिविटीज़ में भी पार्टिसिपेट करने का मौका दिया जाता है। इनकी पर्सनालिटी डेवलपमेंट के लिए इनको पब्लिक स्पीकिंग, एक्सटेम्पोर स्पीच और डिबेट कंपटीशन में भी हिस्सा दिलाया जाता है, ताकि इनका सेल्फ कॉन्फिडेंस बढ़े। साथ ही इनके करियर काउंसलिंग भी की जाती है, ताकि आगे बढ़कर ये अपने चोज़न पाथ की ओर अपने गोल सेट करें और उसकी तरफ मेहनत करें। और अल्टीमेट हमारा ये एम है कि हमारे कैडेट्स जो कि एनसीसी की वर्दी लगाते हैं, इनको इस तरह की ट्रेनिंग दी जाए और ये मोटिवेट हो और इनमें से मैक्सिमम कैडेट्स आर्म्ड फोर्सेस में आगे जाकर भर्ती हो, चाहे ऑफिसर या बिलो ऑफिसर रैंक, जिसमें ये अपने आप को सक्षम समझे। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে 26শে জুন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা। এরই সঙ্গে পরিবেশন করা হয় উদ্বোধনী সঙ্গীত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আমাদের এই ভারতবর্ষের বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাসের যারা মনীষীরা, যারা বাংলা সাহিত্যকে একটা অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখনীর মারফত আজকেও সমানভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক এবং ওনার অবদানের উপর ভিত্তি করে, ওনার সৃষ্টির উপর তৈরি যে বিভিন্ন সৃষ্টি, সেই সৃষ্টির উপর ভিত্তি করেই আমাদের এই সভ্যতা সংস্কৃতি যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে উনিও একজন। উনি ওনার জীবনকালে বেশ কিছু গ্রন্থ, প্রায় 30টার উপর উপন্যাস এবং গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে দুর্গেশ নন্দিনী দিয়ে উনি শুরু করেছিলেন। তার পরবর্তীকালে আনন্দমঠ উনি উপন্যাস রচনা করেন, যা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বলা যায় উজ্জীবিত করেছিল। ওনার তৈরি সৃষ্টি করা বন্দে মাতরমে আমাদের ন্যাশনাল সং। আজকের তারিখে ওনার যে অবদান, সে অবদানকে স্মরণ করার জন্য বর্তমানে রাজ্য সরকার বিস্তৃত পরিসরে এই কর্মসূচি রূপায়ণ করছে। আজকে আমরা এখানে যেরকম রাজ্যভিত্তিক প্রোগ্রাম করছি, পাশাপাশি আমাদের জেলা স্তরেও আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান সম্পর্কে মুখ্য আলোচনা রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল। আসলে এই সুন্দর পৃথিবীর রঙিন রঙ্গমঞ্চে আমরা জন্মগ্রহণ করি। প্রত্যেকের একটা জন্মদিন থাকে। কিছু কিছু বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব পুত কর্মের মাধ্যমে তাদের জীবনকে মহিমান্বিত করে তোলেন। এমনই এক প্রথিত যশা ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট, দ্য স্কট অফ বেঙ্গল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অতি অল্প সময়ে ক্ষুদ্র পরিসরের মধ্যে এরকম একজন মনীষীর জীবন এবং তার কর্মধারা নিয়ে আলোকপাত করা সম্ভব নয়। তবু আমি চেষ্টা করব ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র, দার্শনিক বঙ্কিমচন্দ্র, ধর্মালোচনায় বঙ্কিমচন্দ্র, বহুমুখী প্রতিভার অধিকারী এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সম্পর্কে আলোচনা রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। তার প্রথম যে রচনা কাব্যগ্রন্থ দিয়ে তিনি শুরু করেন এবং সেই কাব্যগ্রন্থ 18 বছর বয়সে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার বয়স যখন 18 বছর বয়স, এবং তারপর 9 বছর পর তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী আত্মপ্রকাশ লাভ করে। এবং সেই সময়ে যেহেতু দেশে ঔপনিবেশিক শাসন চলছিল এবং সেই সময়ের যে সাহিত্য কীর্তি ছিল, মূলত গীতি কবিতা নির্ভর সেই সময়ের সাহিত্য ছিল, সেই অর্থে উপন্যাস ভারতীয় সাহিত্যে কিংবা বিদেশি সাহিত্যেও খুব কম সংখ্যক উপন্যাসের নজির সেই সময়কালে রয়েছে, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অসাধারণ কীর্তি সাফল্যের সঙ্গে নির্মাণ করতে পেরেছিলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং যে যুগে ওনার যে রচনা হয়েছিল, সেই যুগে যুগোপযোগী সেই রচনাগুলি রয়েছে।
এবং তা থেকে আমাদের এই দেশ স্বাধীনতার যুদ্ধে যেভাবে উপকৃত হয়েছে, সেখানে যেভাবে ন্যাশনালিস্টিক আইডিয়া রেনেসাস সেখানে সৃষ্টি করা হয়েছিল এই বঙ্কিমচন্দ্রের সৃষ্টির মাধ্যমে, সেটা খুবই তখন দরকার ছিল। এবং আমাদের যে সাহিত্য রয়েছে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যকে অবশ্যই সেখানে সমৃদ্ধি করেছে। আজকেও বাংলা সাহিত্যে উনি একজন নক্ষত্র। আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি ওনাকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি, কিন্তু যদি ওনার যে ন্যাশনালিস্টিক আইডিয়াস বা জাতীয়তাবোধ যে চেতনা উনি সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা যদি আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিগতভাবে আমরা গ্রহণ করি এবং সেটা ধারণ করি, তাহলে পরে সমাজে যে জাতীয়তাবোধের বারবার কথাগুলি চলে আসছে সেটা যখন থাকবে না, বঙ্কিমচন্দ্রের সেই সাহিত্যের বা ওনার যে ধারাবাহিকতা রয়েছে সেটাকে আমরা স্মরণ করে চলুন, আসুন আমরা সেই জাতীয়তাবোধ আমাদের এই সমাজে, আমাদের দেশে ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন দিক নিয়ে সর্বশেষে আলোচনা করেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যারা সক্রিয়ভাবে একটা ইন্টেলিজেন্সিয়া হিসাবে কাজ করেছে, বঙ্কিমচন্দ্র তাদের মধ্যে অন্যতম। তার সাহিত্য, তার গ্রন্থ, তার কবিতা, তার সাংবাদিকতা, তার বজ্র লেখনী, প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয়গান বেশি গাইতেন। আজকের দিনে আমাদের দল আমরাও বলি যে ভারত মাতা কি জয়। যে জিনিসটা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু হয়েছিল, যার শুভ সূচনা করেছিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ প্রত্যেকেই মুগ্ধ হয়েছিলেন বঙ্কিমচন্দ্রের লেখনীর মাধ্যমে। বন্ধুরা,